আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। যশোরের শাসায় উলশি খাল পুনর্খননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গাড়ি করে উলশির উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সকাল 10:15টায় যশোর পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। যশোরে উলশি খাল পুনর্খনন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জনসভায়। এর আগে সকাল 9:30টায় তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হন। দর্শক, এই মুহূর্তে যশোরের উলশিতে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, উলশি খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে আজকে? সিনথিয়া, এখন থেকে ঠিক 2 মিনিট আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এই যশোরের শার্শার উলশি খালটি পুনঃখননের কাজের উদ্বোধন করেছেন এবং তিনি নিজে কোদাল দিয়ে এই খাল কেটেছেন এবং তার আগে তিনি এই খালটির নাম ফলক উন্মোচন করেছেন এবং এখন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গাছ, অর্থাৎ এই খালের পাড়ে একটি গাছ রোপণ করছেন। আপনাকে সেই দৃশ্যটি একটু দেখাতে চাই। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান খালের যে পাড়, সেই পাড় দিয়ে একটি বৃক্ষ আমরা দেখলাম কিছুক্ষণ আগে তিনি রোপণ করেছেন এবং রোপণ করার পর যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে তিনি এখন বসে পড়লেন। অর্থাৎ আমরা যেটি জানি যে এই খাল খননের পরে, খাল খনন কর্মসূচি পরে এখানে যে মঞ্চটি রয়েছে সেখান থেকে তিনি এই খালের দুপারের মানুষ সহ আশেপাশ থেকে যেসব এলাকাবাসী এসেছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং সেই অনুষ্ঠানটি কিন্তু আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে আসলে আশেপাশের মানুষ এবং এই এলাকাবাসী কতটা উচ্ছ্বসিত তাদের শব্দেই কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। সিনথিয়া, এখন থেকে ঠিক ঘন্টাখানেক আগে আসলে বিমান যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর এসে পৌঁছেছেন এবং এই খাল খনন এবং সুধী সমাবেশের কর্মসূচির পরে কিন্তু আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী এই যশোরের যে মেডিকেল হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে তিনি যাবেন এবং সেখানে একটি ভবনের নাম ফলক উন্মোচন করবেন। এছাড়া পরবর্তীতে বিকেল 3:30টায় যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু খালটি খননের কাজটি আসলে পুনঃখননের যে কাজ সেটি উদ্বোধন করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, এই খালটি কিন্তু একটি ঐতিহাসিক খাল। আজ থেকে প্রায় 5 দশক আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে সারা দেশে যে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, সেই কৃষি বিপ্লব ঘটানোর অংশ হিসেবে এই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি খনন করেছিলেন এবং খনন করার পর কিন্তু এই আশেপাশেই কিন্তু কৃষি বিপ্লব হয়। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি। ধন্যবাদ। জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে জটলা কমছে চালকদের, সেই সাথে কমেছে ভোগান্তি। এখন আর ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। অল্প সময়ের ব্যবধানে তেল পাচ্ছেন চালকরা। ফুয়েল পাসের কারণে ফিরে এসেছে পাম্পগুলোতে শৃঙ্খলা। তবে চালকরা বলছেন এখন অধিকাংশ ফিলিং স্টেশন পুরোপুরি খুলছেন না। প্রতিটি পাম্পে 24 ঘন্টা তেল পাওয়া গেলে ভোগান্তি আরও কমে যাবে বলে মনে করছেন তারা। ভোগান্তি কমে আসলো, তারপরে তো সিরিয়াল থাকে। আগে তো অনেক সময় নিতে হতো, এখন অতটা সময় নিতে হয় না, দ্রুতই পাইতে তেলটা আর কি। আগে তো সিরিয়াল ছিল, অনেক সিরিয়াল ছিল, এখন তো সিরিয়াল দেখি একটু কম। 10 ঘন্টা 12 ঘন্টা আমরা তেল পাইনি। এখন আমি এই শাহবাগ মোড় থেকে লাইন দিছি, অলমোস্ট 30 মিনিট হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ আমরা পাম্পের গেটে চলে আসছি। এদিকে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ নিয়ে আশ্বস্ত করা হলেও কিছুতেই হিসেব মিলছে না মাঠের বাস্তবতায়। নানা পদক্ষেপও সবশেষ লিটার প্রতি 15 থেকে 20 টাকা দাম বাড়িয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না
সংকট পরিস্থিতি। গাজীপুর কালিয়াকৈরে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে পরিবহনের পাশাপাশি শিল্প কারখানাগুলোতে। উপজেলার 17টি পাম্পের মধ্যে 2-1টি পাম্পে তেল দিতে দেখা গেলেও রয়েছে দীর্ঘ লাইন। এতে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী ও বিভিন্ন পেশার মানুষ। সংকটকে পুঁজি করে ঘটছে অবৈধ মজুদ ও কালোবাজারির মতো ঘটনা। ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে 600 লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তো 8টা দেখে আসছে, একটাতেও নাই। খুব ভয়াবহ অবস্থা ভাই, এটা আসলে সরকারের নজরদারি করা উচিত। অবস্থা ভাই, আমরা তো অফিসের কাজ করি ভাই, এখন অফিসের সময় মেনটেন করতে পারতেছি না, এই তেলের ওয়েট করতে হয় 4 ঘন্টা 5 ঘন্টা। জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ বোস্তামি। বাইজিদ, তেল সংকটে পরিবহন খাতে কেমন প্রভাব দেখছেন, ভোক্তাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। 11টি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে বেশিরভাগ পাম্পে আসলে জ্বালানি পাওয়া যাচ্ছে না। আমরা যেটি দেখছি যে প্রতিদিনই 2টি বা 3টি পাম্পে বা খুব বেশি হলে 4টি পাম্পে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে দীর্ঘ লম্বা লাইন, ভোগান্তি বা ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা, সেটি কমছেই না। অর্থাৎ জ্বালানি তেলের যে সংকট সেটি কমছে না। পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাদেরকে তেলের সরবরাহ সেটি কিছুটা বৃদ্ধি করা হয়েছে বা তারা প্রতিদিনই তেল পাচ্ছেন। তবে পাম্পে তেল নিতে আসা যে মোটরসাইকেল আরোহী বা যানবাহনের দীর্ঘ সারি, সেটি একেবারেই কমছেন না। এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বেশ আসলে অনেকটাই কঠিন। আমরা যেটি দেখছি যে আমরা এই মুহূর্তে রয়েছি ঈশ্বরদীর জয়নগর এলাকায় খায়রুল ফিলিং স্টেশনে। এই তেল পাম্পে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে। তো এই তেল দেওয়ার জন্য একেবারে ভোর থেকে মোটরসাইকেল আরোহীরা দীর্ঘ লাইন দিয়ে রেখেছেন। এখন পর্যন্ত সেখানে তেল বিক্রি চলছে। তবে এই পাম্পে আমরা একটি বিশেষ পদ্ধতি দেখেছি যে তাদের যে পরিমাণ তেল থাকে সেই অনুযায়ী তারা ঠিক কতজনকে কত টাকার করে দিতে পারবেন সেই অনুযায়ী আসলে একটি করে স্লিপ ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে যাদের স্লিপ পেয়েছেন তারা থেকে বাকিরা চলে যান, যেন আসলে যারা অপেক্ষা করেন তাদের দুর্ভোগটা কম হয়। পাশাপাশি যদি আমরা আরো বলি যে আমরা দেখেছি বিভিন্ন পণ্যবাহী ট্রাক বিভিন্ন পাম্পের সামনে অপেক্ষা করছে, তেল দিবে বা তেল আসবে বা কিছুক্ষণ পর পাওয়া যাবে এমন খবরেও বিভিন্ন পাম্পের সামনে আসলে যানবাহন অপেক্ষা করছে। তো সব মিলিয়ে বলা চলে যে কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো সংকট পুরোপুরি একেবারে কাটেনি। তো সিনথিয়া, পাবনার ঈশ্বরদী থেকে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আমার কাছে এ পর্যন্ত ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ। থামছে না হামের সংক্রমণ, উদ্বেগজনক হারে বাড়ছে মৃতের সংখ্যাও, আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও 37 শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 39 শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 82 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত 17 মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 893 শিশু ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 794 শিশু। মানিকগঞ্জে এখন পর্যন্ত 333 জন হামে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 10 জন। 1 জানুয়ারি থেকে বরগুনায় 338 জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, শিশু ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? চিকিৎসা না পাওয়ার কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। সিনথিয়া, দিন দিনই কিন্তু হামের প্রাদুর্ভাব বাড়ছে ময়মনসিংহে। আর এই হামের আস্ফালনে কিন্তু শত শত অবুঝ শিশু কিন্তু ভুগছে। আর এই আস্ফালন ঠেকাতে কিন্তু সরকার জরুরি টিকাদান কর্মসূচির করলেও কিন্তু তাতেও ফল মিলছে না। এবং হাসপাতাল কর্তৃপক্ষও কিন্তু এই হামে আক্রান্ত হয়ে যারা আছে এই হাসপাতালে তাদের জন্য কিন্তু 17 তারিখ থেকে কিন্তু একটি হামের আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, যেটা ছিল 68 শয্যার এবং 3 জন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু তত্ত্বাবধানে কিন্তু এই হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই 68 শয্যার চেয়েও বেশি শিশু থাকায় কিন্তু তারা একটু বিপাকে পড়েছে। তারপরেও কিন্তু তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন 3 জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে
এবং সেখানে কিন্তু চিকিৎসা কোনো ব্যাহত হচ্ছে না। তবে আমি যেটা জানতে পেরেছি যে এই হামে যারা পাচ্ছে না, ওয়ার্ডে যারা গাদাগাদি করে বেড মেঝেতেও কিন্তু তারা চিকিৎসা নিতে হচ্ছে, তারপরেও চিকিৎসা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবে এই হামের আস্ফালনে কিন্তু ময়মনসিংহ মেডিকেলে গত 17 এপ্রিল থেকে কিন্তু 17 জন শিশু মারা গেছেন, এবং যারা মারা গেছেন তারা শুধু হাম নয়, হাম ছাড়াও কিন্তু জ্বর ছিল, শ্বাসকষ্ট ছিল এবং নিউমোনিয়ার মতো রোগও কিন্তু তাদের মধ্যে ছিল। এবং এছাড়াও কিন্তু যারা হামে জেলা বিভিন্ন উপজেলা আক্রান্ত হচ্ছে, তাদের কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং ডাক্তাররা কিন্তু চিকিৎসায় কোনো ঘাটতি রাখছে না। কিন্তু সেই উপজেলা থেকে যারা বেশি পরিমাণ আক্রান্ত হচ্ছে বা ধন্যবাদ আপনাকে। জামালপুরের মেলান্দহে কাল বৈশাখী ঝড়ে ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে মা ও 2 মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোর 5টার দিকে মেলান্দহের পূর্ব দাগি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খুকি বেগম ও তার 2 মেয়ে ফাতেমা আক্তার ও ফরিদা আক্তার। স্থানীয়রা জানান, ভোরে ঝড়ের প্রবল বাতাসে 3টি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এ সময় ঘরে থাকা মা ও 2 মেয়ে ঘরের মধ্যে চাপা পড়ে মারা যায়। পরে সকাল 7টার দিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান 3 জনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ চট্টগ্রামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডের মতো জয়ের ধারাবাহিকতা ধরে রেখে প্রথম ম্যাচে এগিয়ে যেতে চায় টাইগাররা। অধিনায়ক লিটনের আশা, মুস্তাফিজ নাহিদ রানার অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেবেন দলে সুযোগ পাওয়ার অন্য বোলাররা। অপরদিকে কিউই অধিনায়ক টম লাথামের বিশ্বাস, জয় দিয়ে সিরিজ শুরু করবে তার দলও। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু দুপুর 2টায়। চট্টগ্রাম থেকে এমরাউল কায়েস মিঠুর ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার টি-20 সিরিজ। দীর্ঘদিন পর এই ফরম্যাটের ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, তাই একটু বাড়তি সতর্কতা টাইগার শিবিরে। তবে ব্যাটিং ডেপথ ভালো থাকায় আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন দাস। শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। বোলিংয়ে দেশসেরা পেসারদের বিশ্রাম দেওয়ায় দায়িত্ব বেড়েছে স্পিনারদের। পেস ইউনিট সামলানোর দায়িত্ব বর্তেছে শরীফুল সাকিবদের ওপর। এর সাথে রিপন মন্ডল, সাইফুদ্দিন ও নতুন স্কোয়াডে আসা আব্দুল গাফফার সাকলাইনদের মধ্য থেকে খেলবেন 2 জন। মুস্তাফিজ তো মুস্তাফিজই, তার জায়গায় গ্যাপ পূরণ করাটা খুবই ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা মনে রাখতে হবে যে যেদিন মুস্তাফিজ খেলবে না, সামহাও কোনো কারণে ইনজুর্ড হয়ে গেলে কোনো না কোনো প্লেয়ারকে তো খেলতে হবে। অপরদিকে নিউজিল্যান্ড খেলবে একেবারে নতুন একটি দল নিয়ে। যে দল নিয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সেরা হয়েছে তারা, সেই দলের কেবল ঈশ্বর দিয়ে আছেন বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বাকিদের মধ্যে এই সিরিজের অধিনায়ক টম লাথামের অভিজ্ঞতাই শুধু বলার মতো। তবুও জয়ের আশা লাথামের কণ্ঠে। আমাদের দলের আন্তর্জাতিক অভিজ্ঞতা কম হলেও ঘরোয়াতে সবার টি-20 খেলার অভিজ্ঞতা রয়েছে। আমাদের কিছু ক্রিকেটার আছে যারা বিশ্বব্যাপী বিভিন্ন লিগে আন্তর্জাতিক ক্রিকেটারদের বিপক্ষে ভালো পারফর্ম করেছে। টি-20তে একটি ওভার কিংবা কয়েকটি বলেই খেলা পরিবর্তন হয়ে যায়। আমরা চেষ্টা করব এমন মুহূর্ত পেলে কাজে লাগাতে। হয়তো একজন ভালো খেললেও ম্যাচ বের হয়ে আসবে। ওয়ানডের মতো টি-20তেও খেলা হবে দিনের আলোতে, আর তাই উভয় দলই অনুশীলনও করে দুপুরের তপ্ত রোদে। 2 দলের অনুশীলনের মাঝে হয় ট্রফি উন্মোচন। আতিকুল ইসলাম শাকিল, RTV, চট্টগ্রাম। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।